আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রেগুলেশন অফ থাইরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন সম্পর্কিত যেই ডিসঅর্ডারগুলো আছে সেগুলো নিয়ে। তো থাইরয়েড হরমোন সম্পর্কিত ডিসঅর্ডারগুলো বোঝার জন্য অথবা রেগুলেশন অফ থাইরয়েড হরমোন এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আগে সিক্রেশন মেকানিজম অফ থাইরয়েড হরমোন, যে আমাদের ব্লাডে আমাদের থাইরয়েড হরমোন কিভাবে সিক্রেশন হয়। তো নর্মালি আমি যদি আঁকি, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের পরে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি। তো অ্যান্টেরিয়র পিটুইটারি যদি হয় হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে হচ্ছে থাইরোটপিন রিলিজিং হরমোন আমরা জানি, থাইরোটপিন রিলিজিং হরমোন। এটা হচ্ছে পোর্টাল ব্লাডের মাধ্যমে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে, হাইপোথ্যালামিক হাইপোফিজিও পোর্টাল সিস্টেম। তো অ্যান্টেরিয়র পিটুইটারিতে থাইরোটপিন রিলিজিং হরমোন আসে এবং এখানে থাইরোট্রপ নামের যে সেল থাকে ওটাকে স্টিমুলেট দেয় এবং স্টিমুলেশন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হয়। আমরা দেখব থাইরোটপিন রিলিজিং হরমোন কিভাবে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি যে থাইরোট্রপ সেল আছে তাকে স্টিমুলেশন দেয়। তো এটা যদি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি যে থাইরোট্রপ যে সেলটাকে আমরা বলি ওটা যদি হয়, তো এখানে আমাদের প্রথম থাইরোটপিন রিলিজিং হরমোন আসবে হাইপোথ্যালামাস থেকে। আসার পরে এখানে যে রিসেপ্টর থাকে সার্পেন্টাইন রিসেপ্টর, এই সার্পেন্টাইন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে এই সার্পেন্টাইন রিসেপ্টর আমাদের জি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। তো জি প্রোটিনকে অ্যাক্টিভেট করার পরে জি প্রোটিন নর্মালি একটা সাবস্টেন্সকে অ্যাক্টিভেট করবে যার নাম হচ্ছে ফসফোলাইপেজ সি। তো ফসফোলাইপেজ সি দেন আমাদের হচ্ছে সেল মেমব্রেনের ফসফোইনল ডাইফসফেট এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করবে এবং ফসফোইনল ডাইফসফেট অ্যাক্টিভেট হওয়ার পর ফসফোইনল ডাইফসফেট দুইটা আলাদা সাবস্টেন্সে কনভার্ট হবে। একটা হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল এবং আরেকটা হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট। একটা হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল, আরেকটা হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট। তো ইনোসিটল ট্রাইফসফেট এটা হচ্ছে আমাদের সেলের মধ্যে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে ক্যালসিয়াম ইফ্লাক্স করবে। তো ক্যালসিয়াম গিয়ে আর ডাইঅ্যাসাইল গ্লিসারল ডিরেক্টলি প্রোটিন কাইনেজ সিতে কনভার্ট হবে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামও আলটিমেটলি ক্যালসিয়ামের মাধ্যমে IP3 প্রোটিন কাইনেজ সিতে কনভার্ট করবে এবং এই প্রোটিন কাইনেজ সি সেলের মধ্যে কিছু চেঞ্জ করবে, যার ফলে সেল থেকে হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হবে। তো এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে কাজ করবে আমাদের থাইরয়েড সেলের উপর। তো থাইরয়েড সেল যদি আমরা আঁকি, এটা যদি একটা থাইরয়েডের ফলিকুলার সেল হয়, কিউবয়েডাল এপিথেলিয়াম সেল, তো এখানে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে কাজ করবে। এখানেও রিসেপ্টর সার্পেন্টাইন রিসেপ্টর, বাট এখানে পাথওয়েটা একটু ভিন্ন। তো এখানে পাথওয়েটা কি, এখানের পাথওয়ে হচ্ছে আমাদের জি স্টিমুলেটারি পাথওয়ে। তো আমরা জানি এখানে হচ্ছে প্রথমে আমাদের একটা জি স্টিমুলেটারি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। তো এই জি স্টিমুলেটারি প্রোটিন হচ্ছে অ্যাক্টিভেট হওয়ার পরে এটা আমরা জানি যে জি স্টিমুলেটারি প্রোটিনের 3টা সাব ইউনিট আছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। তো নর্মালি এটা একসাথে থাকে, বাট যখন এটা অ্যাক্টিভেট হবে গামা সাব ইউনিটটা আলাদা হয়ে যাবে। তো এই গামা সাব ইউনিটটা আলাদা হয়ে গেল। তো এই গামা সাব ইউনিটটা আসলে সেল মেমব্রেনে থাকা অ্যাডিনিলাইল সাইক্লেসের সাথে বাইন্ড করবে এবং এই অ্যাডিনিলাইল সাইক্লেসকে হচ্ছে অ্যাক্টিভেট করবে। এই গামা সাব ইউনিট অ্যাডিনিলাইল সাইক্লেসের সাথে বাইন্ড হলো এবং এটা অ্যাডিনিলাইল বানান হয়তো ভুল হয়েছে, অ্যাডিনিলাইল সাইক্লেস এটাকে অ্যাক্টিভেট করলো এবং এই অ্যাডিনিলাইল সাইক্লেস হচ্ছে আমার এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করবে। তো সাইক্লিক এএমপি আলটিমেটলি আমার প্রোটিন কাইনেস একে তৈরি করবে বা স্টিমুলেট করবে। এখন এই প্রোটিন কাইনেস এ সেলের মধ্যে কিছু চেঞ্জ করবে, যার ফলে আমাদের আলটিমেটলি সেল থেকে হচ্ছে কি রিলিজ হবে আমাদের, আমরা জানি যে থাইরয়েড হরমোন রিলিজ হবে T3 T4। এই হচ্ছে ওভারঅল মেকানিজম, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি যে থাইরয়েড হরমোন কিভাবে আসলে সিক্রেশন বা রিলিজিংটা আসলে রেগুলেট হয়, হ্যাঁ। তো নর্মালি রেগুলেশনের জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে, আমরা জানি যে থাইরোগ্লোবিউলিন একটা মলিকিউল যেটা হচ্ছে ব্রেকডাউন হয়ে মূলত থাইরয়েড হরমোনটা আমাদের রিলিজ হয় ব্লাডে। এখন থাইরোগ্লোবিউলিনের যদি প্রোটিওলাইসিস লেভেল, এটার যদি প্রোটিওলাইসিস বেড়ে যায়, তো আলটিমেটলি আমাদের ব্লাডে বা প্লাজমায় আমাদের থাইরয়েড হরমোন আমাদের রিলিজিংটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আমরা জানি যে আয়োডিন পাম্প ছিল আমাদের থাইরয়েড হরমোনে। এই জায়গায় এই থাইরয়েড হরমোনের এই ব্লাড যেই সাইডে ছিল বা ব্লাড ভেসেল যে সাইডে ছিল ওই জায়গায় হচ্ছে আয়োডিন পাম্প থাকে, সোডিয়াম আয়োডিন কো ট্রান্সপোর্টার থাকে, তো এই আয়োডিন পাম্পের অ্যাক্টিভিটি বা আয়োডিন পাম্প যদি বেড়ে যায়, তো বেশি আয়োডিন তো আমার থাইরয়েড সেলের মধ্যে ঢুকতেছে। আর আমরা জানি যে আয়োডিনের সাথে আমাদের টাইরোসিন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েই তো থাইরোনিন এবং থাইরোনিন প্রডিউস করে এবং যার থেকে আলটিমেটলি T3 এবং T4 প্রডিউস হয়। তো এই MIT
তারপরে এই জায়গায় না, এটা হচ্ছে আমাদের লুমেনের মধ্যে থাকবে এমআইটি, তারপরে হচ্ছে ডিআইটি, এইগুলো হচ্ছে আলটিমেটলি আমার প্রডিউস হবে। এবং বেশি বেশি আয়োডিন প্রডিউস মানে বেশি বেশি এমআইটি ডিআইটি প্রডিউস হবে এবং বেশি বেশি T3 T4 প্রডিউস হবে। তো দ্বিতীয় যে কারণটা বুঝলাম সেটা হচ্ছে ইনক্রিজ আয়োডিন ট্রান্সপোর্ট, আয়োডিন ট্রাপিং, ঠিক আছে। তো তারপরে 3 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের আয়োডিনেশন যদি আমরা বাড়াই দিই। নর্মালি টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থাকে, এই হচ্ছে টাইরোসিন অ্যামিনো অ্যাসিড। তো এই টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের সাথে আয়োডিন যুক্ত হয়ে মনোআয়োডোথায়োনিন, 2টা আয়োডিন যুক্ত হলে ডাইআয়োডোথায়োনিন তৈরি হয়। এবং এটার যদি আয়োডিনেশনটা বাড়াই দিই তখন আসলে আলটিমেটলি আমাদের এই থাইরয়েড হরমোন ফর্মেশনটাও বেড়ে যাবে। তারপরে 3 নাম্বার যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, 4 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে সাইজ অ্যান্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ থাইরয়েড সেল। তো থাইরয়েড সেলের যদি সাইজ বেড়ে যায় অথবা সিক্রেটরি অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন আসলে আমাদের এই থাইরয়েড হরমোন রিলিজটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে এপিথেলিয়াল সেলের, যদি আমরা বলি যে এপিথেলিয়াল সেল ছিল কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা যদি আলটিমেটলি কলামনার এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায় তখন আসলে আমাদের থাইরয়েড ফলিকলটা বেশি বেশি অ্যাক্টিভ হয় এবং সেলের পরিমাণটা বেড়ে যায়। তো যেহেতু কলামনার এপিথেলিয়াম সেলের সাইজ ছোট অনেক সেল, তো এই কারণে আসলে আলটিমেটলি থাইরয়েড হরমোন রিলিজিংটাও বেড়ে যায়। এবং আমরা আসলে দেখবো হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট বা হচ্ছে মানে যাদের গয়টার হয় আর কি, হ্যাঁ গয়টার হলে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেলের কিউবয়েডাল সাইজ থেকে কলামনার এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েড হরমোনের মেকানিজম অন কোল্ড। তো নর্মালি আমরা জানি যে কোল্ড টেম্পারেচারে হচ্ছে আমাদের বডিতে হিট প্রোডাকশন হওয়া উচিত বেশি, কারণ যদি বডিতে হিট না প্রোডাকশন হয় আসলে কোল্ড টেম্পারেচারে সাস্টেন করা খুব কষ্টকর। তো এই কারণে আসলে আলটিমেটলি দেখা যায় যে আমাদের কোল্ড টেম্পারেচার বা যারা শীতের দেশে থাকে তাদের আসলে হাই থাইরয়েড হরমোন প্রোডাকশনটা একটু বেশি এবং তাদের আসলে ফ্যাট ব্রেকডাউন বলি, প্রোটিন ব্রেকডাউন বলি, এটার পসিবিলিটিটাও একটু বেশি। তারপরে হচ্ছে ফিডব্যাক মেকানিজম অফ থাইরয়েড হরমোন, এটা ইম্পর্ট্যান্ট। তো ফিডব্যাক মেকানিজম, তো ফিডব্যাক মেকানিজম থাইরয়েড হরমোন রিলিজিং একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে। তো নর্মালি কি হয় যে এই হচ্ছে আমাদের থাইরয়েড সেল, এই থাইরয়েড সেল থেকে আমাদের T3 এবং T4 এটা হচ্ছে রিলিজ হয়। তো এখন T3 আর T4 যদি বেশি বেশি রিলিজ হয় এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করব। এই হচ্ছে যদি অ্যান্টেরিয়র পিটুইটারি হয়, এই পোস্টেরিয়র পিটুইটারি, তো এই T3 আর T4 অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করবে এবং আমরা জানি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা রিলিজ কমাই দিবে। তো আবার উল্টা যদি হয় যে T3 আর T4 এর লেভেল যদি কমে যায়, তো T3 আর T4 এর লেভেল কমে যাবে এবং এটা তো তখন আসলে সাপ্রেস করতে পারবে না অ্যান্টেরিয়র পিটুইটারিকে, তখন আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এটা নেগেটিভ ফিডব্যাকের মতো কাজ করে, যত বেশি T3 T4 তত কম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। তো এবার আমরা ক্লিনিক্যাল টপিকগুলোতে ঢুকি। তো আলটিমেটলি আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড সাবস্টেন্স অ্যান্ড দেয়ার মেকানিজম অফ ওয়ার্ক। অ্যান্টি থাইরয়েড সাবস্টেন্সেস। তো অ্যান্টি থাইরয়েড সাবস্টেন্স কী কী আছে? তো নর্মালি এইটা হচ্ছে থাইরয়েড সেল, একটা থাইরয়েড সেল। আমরা জানি যে এখানে আয়োডিন ট্র্যাপার প্রোটিন থাকে। তো এই হচ্ছে সোডিয়াম আয়োডিন কোট্রান্সপোর্টার। এই পাশে থাকে পেনড্রিন মানে ক্লোরিন আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার। তারপরে হচ্ছে এখানে একটা এনজাইম পাওয়া যায় লুমেনের ভিতরে, এটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেস। এই হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেস। তো এখন নর্মালি আমরা কিছু পদার্থের নাম জানব। প্রথম যেই পদার্থ দুটার নাম সেটা হচ্ছে থায়োসায়ানেট এবং আরেকটা পদার্থ আছে যার নাম হচ্ছে পারক্লোরেট। তো এই থায়োসায়ানেট এবং এই পারক্লোরেট এরা হচ্ছে মিলে আমাদের এই আয়োডিন ট্র্যাপার প্রোটিনকে ইনহিবিট করে। তো থায়োসায়ানেট এবং পারক্লোরেট যখন আয়োডিন ট্র্যাপার প্রোটিনকে ইনহিবিট করবে তখন আসলে কি হবে, তখন হচ্ছে আয়োডিন আমাদের সেলের ভিতরে এন্টার করতে পারবে না এবং আয়োডিন ছাড়া তো আর থাইরয়েড হরমোন T3 T4 এটা আসলে তৈরি করা সম্ভব না, যেই কারণে আসলে আলটিমেটলি দেখা যায় যে আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন সিক্রেশন অনেক কমে যাবে, ঠিক আছে। এটা হাইপোথাইরয়েডিজমের মানে পরে ভুগতে পারে এই পেশেন্ট যদি আমরা অধিক পরিমাণে থায়োসায়ানেট আমরা হচ্ছে পেশেন্টকে দেই। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস জানার যে আসলে থায়োসায়ানেট দিলে যে আমরা যে থাইরোগ্লোবিউলিন বলি, তো এটা কিন্তু আয়োডিন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এই থাইরোগ্লোবিউলিন এটা ওর মতো প্রডিউস হতে থাকবে, বাট আয়োডিনেশন যেহেতু নাই তো এই কারণে আসলে কোনো লাভ নাই থাইরোগ্লোবিউলিন প্রডিউসড হয়। এবং
যখন আমাদের থায়োসায়ানেট, আচ্ছা পরে বলতেছি এটা। তো তারপরে আরেকটা পদার্থ যেটা আছে, যে পদার্থটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল ইউরাসিল, প্রোপাইল থায়ো ইউরাসিল, প্রোপাইল PYL, প্রোপাইল থায়ো ইউরাসিল। তো এর মধ্যে আরও কিছু পদার্থ আছে, যেমন হচ্ছে এই আরও সিমিলার টাইপ অফ পদার্থ, যেমন হচ্ছে মিথাইমাজোল অথবা কার্বামিজোল, তো কার্বিমেজোল। তো এই পদার্থগুলো আলটিমেটলি আমাদের হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেস এই এনজাইমকে ইনহিবিট করে দেয়। এখন থাইরয়েড পারঅক্সিডেসের কাজ ছিল কি? থাইরয়েড পারঅক্সিডেসের কাজ ছিল হচ্ছে আমার এই প্রথম কাজ ছিল যে আয়োডিনকে প্রথম কাজ ছিল হচ্ছে আয়োডিনকে অক্সিডেস করা। তো অক্সিডেশন অফ আয়োডিনকে I3- অথবা I0 এই ফর্মে প্রডিউস করা, অথবা আরেকটা কাজ ছিল যে অর্গানিফিকেশন অফ আয়োডিন, মানে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের সাথে আয়োডিন যুক্ত করা, অর্গানিফিকেশন। তারপর আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার এই দুইটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিডকে একসাথে জোড়া লাগানো, ঠিক আছে, মানে T3 T4 এটা আলটিমেটলি প্রডিউস করা। এখন এটা যখন আমার বন্ধ হয়ে যাচ্ছে, আলটিমেটলি সবগুলো কাজই হ্যাম্পার্ড, এবং এ কারণে থাইরয়েড পারঅক্সিডেস যেহেতু আমার নাই, তো সেই কারণে আলটিমেটলি এর কোনো কাজই হবে না, এবং যতই আয়োডিন দেই, যতই থাইরোগ্লোবিউলিন থাক, আলটিমেটলি আমার থাইরয়েড প্রোডাকশন হবে না। এবং এক্ষেত্রেও আমার থাইরোগ্লোবিউলিনের লেভেল ঠিক আছে, বাট T3 T4 এটা সাপ্রেস করবে। এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আসলে থাইরয়েড হরমোন তো নেগেটিভ ফিডব্যাক অনুসারে কাজ করে, যেহেতু আমার T3 যেহেতু আমার T4 দুইটাই সাপ্রেস, এই থায়োসায়ানেট অথবা আমি যদি কার্বামিজল দিই, তো দুইটাই যেহেতু আমার সাপ্রেসড, তো এরা হচ্ছে আমার অ্যান্টেরিয়র পিটুইটারিকে হচ্ছে স্টিমুলেট করবে। অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন স্টিমুলেট করবে, তখন এরা এক্সেসিভ পরিমাণে TSH ফর্ম করবে অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং এই TSH এসে থাইরয়েড ফলিকলকে হচ্ছে স্টিমুলেট দিতে থাকবে, স্টিমুলেশন। যদিও থাইরয়েড হরমোন প্রোডাকশন হচ্ছে না, তারপরও থাইরয়েড ফলিকলকে স্টিমুলেশন দিতে থাকবে, এবং আলটিমেটলি এই থাইরয়েড ফলিকলের এপিথেলিয়াম, এটা তো কিউবয়েডাল ছিল, এটা কিউবয়েডাল থেকে এরকম কিউবয়েডাল ছিল, বাট এটা কিউবয়েডাল থেকে কলামনারে কনভার্ট হয়ে যাবে, এবং থাইরয়েড ফলিকলের সাইজ বড় হয়ে যাবে, এবং যেটা হচ্ছে আলটিমেটলি ক্যান বি লিড টু গয়টার। তারপরে নর্মাল আরেকটা যে জিনিসটা আমরা শিখবো, সেটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ডিক্রিজ থাইরয়েড অ্যাক্টিভিটি। তো আয়োডিনের কনসেন্ট্রেশন যখন আমরা হাই করব, তখন কিভাবে থাইরয়েড অ্যাক্টিভিটি কমে যায়। তো নর্মালি এই ছিল থাইরয়েড হরমোন, থাইরয়েড সেল। তো এখানে আয়োডিন ট্র্যাপিং ছিল, আয়োডিন ট্র্যাপিং। তো এখন যখন আমাদের আয়োডিনের লেভেল নর্মাল, তখন ঠিকভাবে আয়োডিন ট্র্যাপিং হয়। যখন আয়োডিনের লেভেল লো, তখনও মোটামুটি ঠিকভাবে আয়োডিন ট্র্যাপিং বা আয়োডিন থাইরয়েড সেলের মধ্যে ঢুকে। বাট যখন হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন থাকে, তখন আসলে আমাদের আয়োডিন ট্র্যাপিং ঠিকভাবে কাজ করে না, এবং আয়োডিন ট্র্যাপিং যখন ঠিকভাবে কাজ না করে, তখন আসলে আয়োডিন ঠিকভাবে ঢুকতেছে না সেলের মধ্যে। হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন, ইন কেস অফ হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন সেলের মধ্যে ঠিকভাবে ঢুকতেছে না, এবং আসলে যখন আয়োডিন ঠিকভাবে ঢুকতেছে না, তখন আসলে আমার থাইরয়েড হরমোন তো প্রডিউস হচ্ছে না, T3 T4 রিলিজ হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস, যেহেতু আমার আয়োডিন ঠিকভাবে ঢুকতেছে না, তো এক্ষেত্রে দেখা যায় থাইরয়েড যে আয়োডিন যেহেতু ঠিকভাবে ঢুকতেছে না, তো এক্ষেত্রে দেখা যায় থাইরয়েডের যে গ্ল্যান্ডের সাইজ ছোটো হয়ে যায়, গ্ল্যান্ডের ব্লাড ফ্লো রিডিউস করে, গ্ল্যান্ডের সাইজ উইল বি ডিক্রিজড এবং ব্লাড ফ্লো উইল বি ডিক্রিজড। এবং এক্ষেত্রে মানে এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে, যখন কোনো পেশেন্টের থাইরয়েডেক্টমি করা হয়, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে কেটে দেওয়া হবে, তো তার 2-1 সপ্তাহ আগে থেকে আসলে আমরা ওই পেশেন্টকে হাই ডোজ অফ আয়োডিন দেওয়া শুরু করতে হয়। কারণ হচ্ছে তখন হলো থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ ছোটো হয়ে যায়, এবং তখন এবং ব্লাড ফ্লো যেহেতু কমে যায়, তো আলটিমেটলি এটা অপারেশন করতে অনেক সুবিধা হয়। তো তারপর হচ্ছে এবার আমরা যাব হচ্ছে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ থাইরয়েড হরমোন। তো প্রথম যেই ডিজিজটা আমরা দেখব, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের যে ডিজিজ, হাইপারথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজম কি? হাইপারথাইরয়েডিজম হচ্ছে আমার এক্সেসিভ থাইরয়েড T3 T4 প্রোডাকশন। তো কিভাবে হতে পারে? তো প্রথম যেইভাবে থাইরয়েড হরমোন এক্সেসিভ হতে পারে, সেটা হচ্ছে থাইরয়েড অ্যাডিনোমা। তো অ্যাডিনোমা কি? থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ক্যান্সার থাকে বা হচ্ছে কোনো সেল গ্রোথ থাকে, এই ফলিকুলার সেল যদি অতিরিক্ত কাজ করে, তখন আসলে এক্সেসিভ T3 T4 প্রোডাকশন হয়। তো তারপরে হচ্ছে 2 নাম্বার যে জিনিস, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রেভ ডিজিজ। তো গ্রেভ ডিজিজ কি? নর্মালি এই যদি আমার থাইরয়েড ফলিকুলার সেল হয়, তো থাইরয়েড ফলিকুলার সেলে আমরা জানি যে এখানে TSH এসে
বাইন্ড করে T3 T4 প্রোডাকশন হয়, এবং T3 T4 প্রোডাকশন যখন বাড়ে TSH এর লেভেল কমে যায় এবং TSH থাকে না, তখন আবার T3 T4 নর্মাল লেভেলে চলে আসে। বাট ইন কেস অফ গ্রেভ ডিজিজ TSH এর মতো দেখতে আরেকটা সাবস্টেন্স আমার বডি ফর্ম করে, যার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন। এটার কাজ TSH এর মতোই, মানে TSH এর কম্পিটিটিভ ইনহিবিটর, যে কারণে এই TSI আমার TSH এর যে রিসেপ্টর আছে এখানে গিয়ে বাইন্ড করবে। তো এটা যদি এখানে গিয়ে বাইন্ড করে তো আলটিমেটলি দেখা যায় যে এও থাইরয়েড সেলকে স্টিমুলেশন দিচ্ছে, এবং স্টিমুলেশন দেওয়ার পর এক্সেসিভ T3 T4 প্রোডাকশন হবে। কিন্তু দেখা যায় যে এক্সেসিভ T3 T4 যদি প্রোডাকশন হয়ও, আমার কথা কি, আমার হচ্ছে এই T3 T4 অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট দিবে যে ভাই আর TSH ফর্ম করার দরকার নেই, TSH এর লেভেলও কমলো, বাট এখন তো আমার TSH তো আর আমার থাইরয়েড সেলকে স্টিমুলেশন দিচ্ছে না, আমার থাইরয়েড সেলকে স্টিমুলেশন দিচ্ছে TSI বা থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন। যে কারণে আসলে দেখা যায় যে যতই TSH এর লেভেল কমুক, এই TSI যেহেতু আমার এখানে এসে বসে আছে, এই কারণে আমার আলটিমেটলি T3 T4 এর লেভেল বাড়তেই থাকবে, এবং পেশেন্ট হচ্ছে আলটিমেটলি হাইপার থাইরয়েডিজমের সিমটমগুলো প্রকাশ করতে থাকবে নিজের মধ্যে। তো এবার হচ্ছে সিমটম অফ হাইপারথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজমের কী সিমটম আছে? প্রথম যে সিমটম সেটা হচ্ছে এই যেহেতু নার্ভ সেলকে অনেক স্টিমুলেশন দেয়, তো এটা এক্সাইটেবিলিটি। থাইরয়েড হরমোন মানে হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট সারাদিন খুব এক্সাইটেড থাকে, মানে নাড়াচাড়া খুব বেশি করে। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইনটলারেন্স টু হিট। থাইরয়েড হরমোন এক্সেসিভ, এর নিজেই অনেক বডিতে হিট তৈরি করছে, এখন যদি আমরা এক্সেসিভ আরও হিট দিই, এই কারণে আসলে আমরা হিট ইনটলারেন্স, মানে এই সহ্য করতে পারবে না, হিট ইনটলারেন্স। তারপর 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে সোয়েটিং। এক্সেসিভ মেটাবলিজম, এক্সেসিভ ওয়াটার প্রোডাকশন, যেহেতু আমরা জানি যে মেটাবলিজমে ওয়াটার প্রোডাকশন হয়, এই ওয়াটার কোথা দিয়ে বের হবে, তো এই কারণে সোয়েটিং। তারপরে হচ্ছে ওয়েট লস, প্রোটিন ক্যাটাবলিজমের লেভেল অনেক বেড়ে যায়। এখন প্রোটিন ক্যাটাবলিজমের লেভেল যখন বেড়ে যায়, তখন তো আসলে আমার বডি দিয়ে প্রোটিনগুলো সব লুজ হচ্ছে, তো ওয়েট লস। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মোটিলিটি বেড়ে যায়। হ্যাঁ, তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি যখন বেড়ে যায়, তো খাবার আসলে যেভাবে পরিপাক হওয়ার কথা নর্মাল একটা রিদমে, ওই রিদমে খাবার পরিপাক হচ্ছে না, এবং খাবার বদ হজম হবে, এবং যেটা হচ্ছে আলটিমেটলি যদি আমার এখানে খাবারগুলো জমা থাকে, মানে খাবার বের হওয়ার আগেই আমার হচ্ছে পেরিস্টালসিস শেষ, বা খুব মানে খাবার ঠিকভাবে পরিপাক হচ্ছে না, তখন আসলে এটা হচ্ছে ওয়াটার রিটেনশন করবে সার্কুলেশন থেকে আমার এই গাট টিউবের মধ্যে, এবং আলটিমেটলি ডায়রিয়া হবে। তারপরে হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে মাসেল উইকনেস। মাসেলই নেই, মাসেল তো উইকনেস হবেই। তারপরে 7 নাম্বার হচ্ছে নার্ভাস ডিসঅর্ডার। হাই এক্সাইটেবিলিটি, তো নার্ভাস ডিসঅর্ডার হবেই। তারপর হচ্ছে এক্সট্রিম ফ্যাটিক এবং ইনএবিলিটি টু স্লিপ, অনেক এক্সাইটেড, তো আসলে তার ঘুমাইতে সমস্যা হয়, তো স্লিপ প্রবলেম। তারপর হচ্ছে ট্রেমার অফ হ্যান্ড, এটা ইম্পর্ট্যান্ট। তো ট্রেমার কি, মানে নার্ভ সেল যেহেতু এক্সাইটেড খুব বেশি, হাই এক্সাইটেবিলিটি, তো এই কারণে আসলে হাত খুব কাঁপাকাঁপি করে, এবং যাকে ট্রেমর বলে। বাট এই ট্রেমরের সাথে আমাদের এই পার্কিনসনের ট্রেমরের কোনো মিল নেই। পার্কিনসনের যে ট্রেমর হয় ওটার সাথে এটার কোনো মিল নাই। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পাতলা চুল। যাদের মানে হাইপার থাইরয়েডিজম হয় তাদের চুল হচ্ছে পাতলা। এবার হাইপার থাইরয়েডিজমের একটা গুরুত্বপূর্ণ সিমটম আছে, যেটা হচ্ছে এক্সোপথ্যালমাস। মানে হচ্ছে প্রোট্রুশন অফ দ্য আইবল। তো নর্মালি আমরা জানি যে আমাদের চোখের চারপাশে অনেক মাসেল থাকে, এবং এই মাসেলগুলো একটা নর্মাল টোন থাকে, বাট হাইপার থাইরয়েডিজম হয় যখন, তখন আসলে আলটিমেটলি আমাদের এই মাসেল টোনটা বেড়ে যায়, মানে মাসেলের এক্সাইটমেন্ট বা এক্সাইটেবিলিটি বেড়ে যায়, এবং আলটিমেটলি মাসেলের কারণে, মাসেল পুলের কারণে আলটিমেটলি আমাদের আইবল বাইরে বের হয়ে আসে, এবং পেশেন্ট মানে এক্সোপথ্যালমাসে ভোগে। এবং আলটিমেটলি আরেকটা জিনিস এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আইলিড ল্যাগ, এক্সোপথ্যালমাসের সাথেই আইলিড ল্যাগ। তো নর্মালি এটা যদি আমাদের চোখ হয়, তো চোখের ওপরে আমরা জানি এরকম একটা পর্দা থাকে, আমরা চোখ ঘুমাইলে হচ্ছে এই পর্দাটা হচ্ছে আমাদের চোখটাকে বন্ধ করে দেয়, যেটাকে আমরা আইলিড বলি। তো এখন এই চোখের উপরে একটা মাসেল থাকে এই আইলিডকে কন্ট্রোল করার জন্য। এখন যাদের হচ্ছে হাইপার থাইরয়েডিজম আছে, তাদের হচ্ছে এই মাসেলটা হচ্ছে খুব অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন পায়।
স্টিমুলেশন পায়, হাই স্টিমুলেশন, যে কারণে আসলে এই মাসেলটা খুব কন্ট্রাক্ট হয়ে থাকে এবং আলটিমেটলি এই মানে চোখ নাড়ানোর সময় আইলিড যতখানি নাড়ার কথা অতখানি নাড়াচাড়া করা যায় না। এবং চোখ বুঝলে তো নর্মালি আইলিডটা পুরোটাই চোখটাকে ঢাকা ফেলার কথা, বাট এই আইলিড ল্যাগ থাকার কারণে যারা যখন ঘুমায় তখন আসলে অনেক সময় দেখা যায় চোখ খোলাই থাকে, মানে পুরোপুরি বন্ধ হয় না। তো তারপরে হচ্ছে টেস্ট ফর হাইপারথাইরয়েডিজম। তো প্রথম যেই জিনিস যে বিএমআর বাড়বে, 60 to 100% বিএমআর বেড়ে যাবে, মেটাবলিক রেট। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে টিএসএইচের লেভেল প্লাজমায়, টিএসএইচের লেভেল হচ্ছে তোমার কমে যাবে, কারণ হচ্ছে আমার যেহেতু আমার এক্সেসিভ প্লাজমায় হচ্ছে আমার এক্সেসিভ T3 T4 চলে আসে এবং টিএসএইচের লেভেল কমে যায়। তো এক্ষেত্রে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার এই টিএসএইচ যে আমরা লেভেল মাপি সেটা হচ্ছে একটা পরীক্ষা যার নাম হচ্ছে ইমিউনো অ্যাসে পরীক্ষার মাধ্যমে আমরা আসলে টিএসএইচের লেভেলটা মাপতে পারি। তারপর হচ্ছে টিএসএইচ যেহেতু কাজ করতেছে না, তাহলে কাজ করতেছিল টিএসআই, থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন, এটা লেভেল আবার বেড়ে যাবে। তো এবার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে নর্মালি হাইপারথাইরয়েডিজম যখন হয়, নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে থাইরয়েড হরমোনটাকে রিলিজ করে দাও, মানে থাইরয়েড গ্ল্যান্ডটাকে রিমুভ করতে হবে, থাইরয়েডেক্টমি। তো থাইরয়েডেক্টমির মাধ্যমে আমার আলটিমেটলি পেশেন্টকে মানে মুক্তি দেওয়া যায় যে টিএসএইচের লেভেল। বাট থাইরয়েডেক্টমির কারণে অনেক সাইড এফেক্ট আছে, সেটা নিয়ে আলোচনা না করলাম। তো রিমুভাল অফ থাইরয়েড গ্ল্যান্ড, তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ড রিমুভালের আগে পেশেন্টকে 2-3 সপ্তাহ আগে থেকে প্রচুর পরিমাণে আয়োডিন খাইতে দিতে হবে, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ ছোটো করবে, যাতে আমাদের অপারেশনের সুবিধা হয়, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার যে ব্যাপারটা, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এখন থাইরয়েড গ্ল্যান্ড যখন রিমুভ করে, এটা সো অবভিয়াস যে আসলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও রিমুভ হয়ে যাবে। তো এই কারণে এটা লক্ষ্য রাখতে হবে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেন রিমুভ না হয়। আর থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে আরেকটা যে গ্ল্যান্ড থাকে সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ থাকে, তো এখন থাইরয়েডেক্টমি করতে যায় অনেক সময় রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভও কাট হয়ে যায়, এবং এটা কিন্তু মানে মানুষের কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টুল হিসাবে কাজ করে। তো এই কারণে এটাও লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাদের থাইরয়েডেক্টমির করার সময় যেন রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আমাদের এই হয় না আর কি, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ধ্বংস না হয়। তারপরে আরেকভাবে হাইপারথাইরয়েডিজম ট্রিটমেন্ট করা যায়, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আয়োডিন 131। তো এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিলে, এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন মূলত আমাদের থাইরয়েড সেলকে ডিস্ট্রাকশন করে দিবে, ধ্বংস করে দিবে, এটা আসলে হাইপারথাইরয়েডিজম প্রিভেন্ট করবে। তার এইটাও একটা সমস্যা, যখন রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেবো পেশেন্ট কিন্তু পরে আবার হাইপোথাইরয়েডিজমে ভুগতে পারে, তো এটা আরেকটা কারণ। তো এবার আসি আরেকটা যেই রোগ, বড় যেই রোগ, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম এটা হয় কীভাবে? আমরা দেখলাম যে আসলে অটো অ্যান্টিবডি বা অটো ইমিউনিটির কারণে আমার হাইপারথাইরয়েডিজম হতে পারে। তো এখানেও কাহিনী যে আসলে আমাদের যদি অটো ইমিউনিটি হয়, তখন আসলে আমাদের হাইপোথাইরয়েডিজমও হতে পারে। তো এক্ষেত্রে ওই সময় আমরা দেখছিলাম যে আসলে অটো ইমিউনিটির কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল হাইপারথাইরয়েডিজমে, কিন্তু এখানে ব্যাপারটা উল্টা ঘটবে। একটা ডিজিজ আছে, যে ডিজিজটার নাম হচ্ছে হাশিমোতো ডিজিজ। তো এখন এই হাশিমোতোস ডিজিজে কী হয়, এক্ষেত্রে দেখা যায় আসলে আমাদের অটো ইমিউনিটির কারণে আমাদের হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রাকশন অফ ফলিকল। তো ডিস্ট্রাকশন অফ ফলিকলস যখন হবে, তখন আসলে আমাদের আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যাবে এবং হাইপোথাইরয়েডিজমে পেশেন্ট ভুগতে থাকবে। তারপরে হচ্ছে এন্ডেমিক গয়টার কীভাবে ফর্ম হয়? ডায়েটারি আয়োডিন ইনসাফিসিয়েন্সির কারণে এন্ডেমিক গয়টার, এটাও হাইপোথাইরয়েডিজমের কারণেই হয়। এন্ডেমিক গয়টার এটা হাইপোথাইরয়েডিজমের একটা মানে সিমটম, যে পেশেন্ট এন্ডেমিক গয়টার ডেভেলপ করে। কিন্তু কীভাবে করে? তো নর্মালি যেসব মানুষ এন্ডেমিক গয়টার আয়োডিন কম খায়, তাদের T3 T4 লেভেল কমে যায়। T3 T4 লেভেল আমার
অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করে দেয়। অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলে যে আসলে টিএসএইচের এখন প্রোডাকশন দরকার নেই। এখন T3 T4 যখন কম, তখন আসলে অ্যান্টেরিয়র পিটুইটারি প্রচুর পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রডিউস করা শুরু করবে। এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন প্রচুর পরিমাণে প্রোডাকশন করা শুরু করবে, তখন এটা থাইরয়েড ফলিকলকে আমার স্টিমুলেশন দিবে। স্টিমুলেশনের কারণে থাইরয়েড ফলিকলের সাইজ বড় হয়ে যাবে, যার ফলে আমরা গয়টারে ভুগবো। তো এটাও একটা কারণ যে আমরা কিভাবে গয়টারে ভুগতে পারি। তো এবং এটা আসলে নর্মালি একটা এরিয়া জুড়ে দেখা যায়, যে এরিয়া যারা যে পাহাড়ের উপরে যারা বাস করে তাদের ওখানে আসলে আয়োডিন নাই বললেই চলে খাবারের মধ্যে। তো আসলে তাদের মধ্যে অ্যান্ডেমিক গয়টারের চাহে প্রবণতাটা খুব বেশি, এই কারণে এটাকে অ্যান্ডেমিক গয়টার বলছে যে নির্দিষ্ট একটা এলাকা জুড়ে হয়। তারপরে ইডিওপ্যাথিক গয়টার, ইডিওপ্যাথিক কলয়েড গয়টার। তো ইডিওপ্যাথিক মানেই হচ্ছে কোনো কিছুর কারণ যখন মানুষ না জানে তখন এটাকে ইডিওপ্যাথিক বলে। তো ইডিওপ্যাথিক নন টক্সিক কলয়েড গয়টার এর আসলে কারণ এখনও ভালোভাবে জানা যায়নি, যে কারণে আমরা এটাকে বলবো ইডিওপ্যাথিক নন টক্সিক কলয়েড গয়টার। বাট তাও কিছু আমাদের মানে ধারণা, যে আমরা বলেছিলাম যে আয়োডিন ট্র্যাপিং যদি ডেফিসিয়েন্ট হয়, অথবা আমরা যদি বলি পারক্সিডেস সিস্টেম, পারক্সিডেস এনজাইম, এটা যদি আমাদের কাজ করা বন্ধ করে দেয়, অথবা আমরা যদি বলি আয়োডিনের যে কাপলিং রিয়াকশন ছিল টাইরোসিন কাপলিং রিয়াকশন, এই কাপলিং রিয়াকশন যদি বা জোড়া লাগানো দুইটা টাইরোসিন, এটা যদি সমস্যা হয়, অথবা আমরা জানি T4 থেকে T3-তে কনভার্ট করে একটা এনজাইম যার নাম হচ্ছে ডিআয়োডিনেস, এই ডিআয়োডিনেস এনজাইমের যখন ডেফিসিয়েন্সি হবে, সব কিছুই আমাদের আলটিমেটলি নন টক্সিক ইডিওপ্যাথিক কলয়েড গয়টারকে তৈরি করতে পারে। তারপরে আরেকটা জিনিস, যে খাবারের মাধ্যমে অনেক সময় গয়টার সৃষ্টি হতে পারে। কিছু গয়টারিক খাবার আছে, হ্যাঁ, গয়টারিক খাবারের মধ্যেও গয়টার। তো গয়ট্রোজেনিক সাবস্টেন্স, বানানটা কি, গয়ট্রোজেনিক সাবস্টেন্স যার মধ্যে থাকে, এই খাবারগুলো আমরা খেলে আমাদের গয়টার হওয়ার চান্স বেড়ে যায়। তো এই ধরনের খাবার আছে কি টার্নিপস অ্যান্ড ক্যাবেজ, পাতাকপি। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কী হবে। তো ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হাইপারথাইরয়েডিজমের পুরো উল্টা। হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট ঘুমাইতে পারতো না, এই জায়গায় 12 থেকে 14 ঘন্টা ঘুমাবে। তারপরে হচ্ছে এক্সট্রিম মাসকুলার স্লাগিশনেস, মাসেলে আসলে নার্ভ স্টিমুলেশন দেওয়ার মতো পাওয়ারই নেই, তো মাসেল স্লাগিশনেস। তারপরে হচ্ছে হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের প্রচুর পরিমাণ হার্ট খুবই স্টিমুলেট খাইতো, তো এখানে কার্ডিয়াক আউটপুট বেশি ছিল, এই জায়গায় কার্ডিয়াক আউটপুট কম, হার্ট রেট কম। তারপরে হচ্ছে বডি ওয়েট ইনক্রিজ করবে, কারণ হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম যেহেতু থাইরয়েড হরমোন করে, এখানে থাইরয়েড হরমোন নাই, তাহলে পেশেন্ট হলো মোটা হবে, মোটা, ওয়েট বেশি। তারপরে হচ্ছে ব্লাড ভলিউম কমে যাবে, এটা তো বললামই। তারপর হচ্ছে কনস্টিপেশন হবে। তো এখানে একটা কাহিনী আছে, ওইখানে ছিল ডায়রিয়া, তো এখানে আসলে এই যদি আমার গাট টিউবের কোলন হয়, তো নর্মালিটি মোটিলিটি এখানে আবার কমে যাবে, ওই জায়গায় মোটিলিটি বাইরে গেছিলো, এই জায়গায় মোটিলিটি কমে যাবে, এবং খাবার এই জায়গায় আটকে থাকবে, মোটিলিটি যেহেতু কম, তো এই কারণে কনস্টিপেশন হবে। গুরুত্বপূর্ণ একটা জিনিস কনস্টিপেশন। তারপরে স্ক্যালিনেস অফ দ্য স্কিন হবে, ফ্রগ লাইক ডেভেলপমেন্ট হবে, ফ্রগ লাইক, ওটাও সমস্যা না। সমস্যা হচ্ছে হাস্কি ভয়েস। কোনো পেশেন্টের সাথে যদি কথা বলার পর তার ভয়েস খসখস করে, তখন আসলে হাস্কি ভয়েস হয়। তো এখন কিভাবে হাস্কি ভয়েস হয়, তো নর্মালি দেখা যায় থাইরয়েড হরমোন কমে গেলে আসলে থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ বেড়ে যায়, এই থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা বাইরে গেছে, এই সব সাইজ বড় হয়ে গেছে। তো এখন থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ যখন বড় হয়ে যায়, তখন আসলে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এই যে সেই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। তো এখন যেহেতু রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভে কম্প্রেশন হবে, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ যেহেতু বড় কম্প্রেশন হবে, এবং আলটিমেটলি পেশেন্ট হাস্কি ভয়েস বা খসখস করে কথা বলবে। তারপরে ইডেমা ডেভেলপ করতে পারে, তো সামনে সেটা বলছি। তো এবার হাইপোথাইরয়েডিজমে আমরা
দুইটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ইন হাইপোথাইরয়েডিজম। তো অ্যাথেরোস্ক্লেরোসিস কীভাবে হয়? নর্মালি আমরা জানি থাইরয়েড হরমোন হচ্ছে আমার পেরিফেরাল টিস্যু থেকে, এই হচ্ছে আমার পেরিফেরাল টিস্যু, এখান থেকে লিভারে, এই যে লিভারে ফ্যাট নিয়ে আসে। তো এখন আমার যখন হাইপোথাইরয়েডিজম হয়েছে তখন আসলে পেরিফেরাল টিস্যু থেকে এই লিভারে ফ্যাট নিয়ে আসার এই প্রসেস এটা সাপ্রেস হবে। তো এই কারণে আলটিমেটলি পেরিফেরাল টিস্যুতে প্রচুর পরিমাণে ফ্যাট জমবে এবং যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসে ডেভেলপ করবে। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টকে ডায়াগনোসিস কীভাবে করব? তো ডায়াগনোসিস করার জন্য প্রথমে যে জিনিসটা দেখতে হবে, হাইপারথাইরয়েডিজমে বিএমআর তো বেড়ে গেছিলো, এই জায়গায় বিএমআর কমবে। কত কমবে? 30 থেকে 50% বিএমআর ডিক্রিজ। তারপরে হচ্ছে টিআরএইচ, ওই জায়গায় টিআরএস কম ছিল, এই জায়গায় যেহেতু থাইরয়েড হরমোন কম, তো এই জায়গায় থাইরোটপিন রিলিজিং হরমোন অথবা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দুইটাই বেড়ে যাবে। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে থাইরোক্সিনের ট্যাবলেট পাওয়া যায়, এই থাইরোক্সিনের ট্যাবলেট দিব, ওরাল সাপ্লিমেশন, তো দিলে আলটিমেটলি হাইপোথাইরয়েডিজম কমে যাওয়ার কথা। তো এবার দুইটা জিনিস আমাদের জানতে হবে, হাইপোথাইরয়েডিজমের সমস্যা মানে হাইপোথাইরয়েডিজম থেকে ডেভেলপ করতে পারে এমন দুইটা ডিজিজ। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মিক্সিডেমা। বড়দের যখন থাইরয়েড ডেফিসিয়েন্সি হয় তখন এটা মিক্সিডেমা ডেভেলপ করে। তো এখন মিক্সিডেমা আসলে থাইরয়েডে যা হাইপোথাইরয়েডিজমের যে ফিচারগুলো ছিল সবই থাকবে। তো আলটিমেটলি আরেকটা জিনিস থাকে যে টিস্যু স্পেসে, এই যে দুইটা টিস্যু স্পেস হয়, তো টিস্যু স্পেসের মধ্যে কন্ড্রোইটিন সালফেট এবং হায়ালুরোনিক অ্যাসিড বেড়ে যায়। হায়ালুরোনিক অ্যাসিড প্লাস কন্ড্রোইটিন সালফেট, এই দুটা যখন বেড়ে যাবে তো তখন আসলে এই দুটা আসলে জেল লাইক সাবস্টেন্স, এবং এই দুটা বেড়ে যাওয়ার কারণে পেশেন্ট হচ্ছে একটু নাদুস হয়, পেশেন্টের ইডেমা ডেভেলপ করবে, ঠিক আছে, কারণ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স পানি তো টানবেই। তারপরে হচ্ছে ক্রিটিনিজম হচ্ছে বাচ্চাদের হয়, যখন বাচ্চাদের দেখা যায় যে আসলে আলটিমেটলি আমার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় মায়ের মানে জন্ম থেকেই, তখন আসলে ক্রিটিনিজম ডেভেলপ করে এটা বেবি। তারপরে হচ্ছে এখন ফিটাল লাইফে যখন এক্সট্রিম থাইরয়েড হরমোন মানে সমস্যা হয় তখন আসলে পেশেন্টের কী সমস্যা হয়? এক হচ্ছে বডি গ্রোথ কমে যাবে, তারপরে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, মানে থাইরয়েড হরমোন যেহেতু আমার স্নায়ুতন্ত্রের বা হচ্ছে নার্ভাস সিস্টেমের মায়োলিনেশন বা নার্ভাস সিস্টেমের গ্রোথকে হেল্প করে, তো এই কারণে এটা মেন্টাল রিটার্ডেশন দেখা যাবে যেহেতু আমার থাইরয়েড হরমোন নাই। তো তারপরে হচ্ছে এখন এটা কেন হবে? তো ক্রিটিনিজম হতে পারে যে আসলে থাইরয়েড হরমোন কাজ করতেছে না, জন্মগতভাবে কোনো সমস্যা আছে, অথবা এমন হতে পারে যে আসলে জন্মগতভাবে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় না। তো যখন থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হলো না, অ্যাজেনেসিস অফ থাইরয়েড গ্ল্যান্ড বা কাজ করা বন্ধ করে দিচ্ছে, তো তখন আসলে বাচ্চা বয়সে কোনো সিমটম দেখা যায় না। মানে আসলে কেন দেখা যায় না? তো আলটিমেটলি থাইরয়েড হরমোন যখন মায়ের পেটে থাকে বাচ্চা, তখন আসলে থাইরয়েড হরমোন মায়ের পেট থেকে আসে, মানে মায়ের বডি থেকে আসে। তো এই কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো তখন আসলে তার গ্রোথের বা হচ্ছে তার কোনো সমস্যা দেখা যায় না। বাট যখন দিন পার হয় তখন আসলে দেখা যায় যে আসলে তার তো নিজে তো থাইরয়েড হরমোন নাই, যখন পৃথিবীতে সে আসলো, তো নিজের যখন থাইরয়েড হরমোন নাই, তো তখন আসলে আলটিমেটলি এই বাচ্চার থাইরয়েডিজমের যে সমস্যাগুলো, হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাগুলো, ওইটা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। এবং দেখা যায় যে আসলে যে সকল মানে বাচ্চাদের তো নার্ভাস সিস্টেম ডেভেলপ করে জন্মের অল্প কয়েকদিনের মধ্যেই, তো আলটিমেটলি দেখা যায় যে এই বাচ্চার নার্ভাস সিস্টেমে খুব সমস্যা হয় এবং এটা আসলে ব্যাকফ্লো করা সম্ভব না, ঠিক আছে। থাইরয়েড আমি যদি থাইরক্সিন এই বাচ্চাকে ওরাল সাপ্লিমেশন দিইও, বাট নার্ভাস সিস্টেম তো আর চেঞ্জ করা সম্ভব না। নার্ভাস সিস্টেমে একবার ডেভেলপ হয় বাচ্চার সময় বা ছোটোবেলার সময়, তারপর তো আর নার্ভাস সিস্টেমে চেঞ্জ হয় না। নার্ভাস সেল আমরা জানি নিউরন সেল, ওটা তো যেরকম আছে ওরকমই থাকে। তো আলটিমেটলি নিউরন সেলের মায়োলিনেশন কম হয়, মায়োলিনেশন থাকে না। তো এই কারণে সেই বাচ্চার মেন্টাল রিটার্ডেশন কখনোই ব্যাক করা পসিবল হয় না। বাচ্চা যেই মানে একটু বোকাশোকা ছিল ওই রকমই থাকে।
তো এটাই হচ্ছে সমস্যা, যে আসলে এই কিটিনিজমের বাচ্চাদের আসলে মেন্টাল সমস্যাগুলো আসলে ফিক্স করা সম্ভব না। এই কারণে দেখা যায় যে মায়ের পেটে থাকতে অনেক সময় বাচ্চাদের টিএসএসের লেভেল বা টিআরএসের লেভেল এইগুলা ঠিকভাবে মানে হচ্ছে অনেক দেশে হচ্ছে মেজার করা হয়, যার কারণে বোঝা যায় যে আসলে এই বাচ্চার কি থাইরয়েডের সমস্যা হবে নাকি হবে না। তারপরে হচ্ছে আরেকটা যে জিনিসটা জানতে হবে যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের বা হচ্ছে কিটিনিজমের পেশেন্টের টাং এর সাইজ অনেক বড় হয়ে যায়, এবং টাঙের সাইজ অনেক বড় হওয়ার কারণে তো তখন দেখা যায় এটা ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্টি ইন ব্রিদিং, দুইটাই দেখা যায়। ঠিক আছে, তো আলটিমেটলি এইগুলাই ছিল থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডিজমের ক্যারেক্টারিস্টিক্স। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।